সুপ্রিয় দর্শক শ্রোতা, ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সাবেক সকল সংগ্রামী সভাপতিগণের নিকট থেকে আমরা সাক্ষাৎকার গ্রহণ করছি। এরই ধারাবাহিকতায় আমরা আজ এসেছি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মোহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এবং এদেশের লক্ষ কোটি যুবকের প্রাণের স্পন্দন ইসলামী যুব আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ভাইয়ের কাছে শুরুতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমাদের প্রাণের সংগঠন, এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিকেও অভিনন্দন। শুরুতে যে বিষয়টা জানতে চাইব, আপনি সংগঠনে এসেছেন, সংগঠনে আসা এবং দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, তো সংগঠনের আসার বিষয়টা এবং দায়িত্ব পালনের সম্পর্কে কিছু যদি আপনি বলেন। আসলে আমার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে আসা অনেক ছোটোবেলায়, তখন আমি ক্লাস 8-এ আলিয়া মাদ্রাসায় পড়ি। 1991 সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা লাভ করে। তো সে সময় থেকেই আমার মনে ছিল যে আসলে ছাত্ররা যদি কোনো একটি সংগঠনে জড়িত না হয়, বিশেষ করে দ্বীনি সংগঠন, তাহলে চরিত্র গঠন, ভবিষ্যতে নেতৃত্ব প্রদানের জন্য তৈরি, এই বিষয়গুলো তো আসলে সম্ভব না। আমার সবসময় চাহিদা ছিল যে এরকম একটি সংগঠনকে খুঁজে বের করা। কিন্তু দুঃখের বিষয়, সেই সময় যতগুলো সংগঠন আমার আশেপাশে ছিল সেগুলো আসলে উল্লেখ করার মতো নয়, বা আমার সব দিকের চাহিদা পূরণ করে গ্রহণ করার মতো সেরকম সংগঠন পাইনি। তো 91 সালে যখন ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হলো এবং আমি সে সময় অবস্থান করতাম কুড়িগ্রামে, তো আমাদের কুড়িগ্রামেও 91 সালে আহ্বায়ক কমিটি হয়। তো তখন আমি যেহেতু ছোট, এমনিতেই বিভিন্ন প্রোগ্রামে যেতাম। বাকি পুরোপুরি জড়িত হওয়া আমার 1993 সালে একেবারে সদস্য ফরম পূরণের মাধ্যমে। তখন আমার মনে হয়েছিল যে আসলে এখনই আমার উপযুক্ত সময় সদস্য হয়ে একটি ইসলামী সংগঠন, বিশেষ করে ছাত্র সংগঠনের একজন সদস্য হওয়ার মাধ্যমে এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য যেই প্রস্তুতি নেওয়া, বা আমাদের দেশ জাতির জন্য যে কাজ করা, এই কাজের জন্য প্রস্তুতির অংশ হিসেবেই তখন আমি সদস্য হই। তো এরপরে থেকেই ধারাবাহিকভাবে আমার মাদ্রাসা শাখার কমিটিতে কাজ করা, থানা শাখা, জেলা শাখা হয়ে একেবারে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত দায়িত্ব পালন করেছি। আসলে এই দায়িত্ব পালনের বিষয়গুলো তো দ্বীনি সংগঠনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সচরাচর আমরা যে দেখি ছাত্র রাজনীতি, অন্যান্য ছাত্র সংগঠনের দায়িত্ব পালন আর আমাদের দায়িত্ব পালনের মধ্যে বেশ ফারাক রয়েছে। অর্থাৎ অন্য সংগঠনগুলোর দায়িত্ব পালন মানেই হলো অর্থনৈতিকভাবে অথবা দুনিয়াবি অন্যান্য ব্যক্তিগত যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এই বিষয়গুলোতে আমাদের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তারা লাভবান হন এবং তাদের টার্গেটটি থাকে দুনিয়াকে নিয়ে, বা ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা লাভ করা, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করা, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা লাভ করা। কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যন্ত আমরা যে দায়িত্ব পালন করেছি, আমাদের সর্বক্ষেত্রেই যে বিষয়টা প্রাধান্য পেত সেটি হলো দেশ, ইসলাম এবং মানবতা। এই বিষয়গুলোকে আমরা টার্গেট করে কাজ করতাম, যার কারণে আমরা যত বড় দায়িত্বই পালন করি না কেন, ব্যক্তি জীবনে আসলে আমরা এর থেকে খুব বেশি লাভবান হতে পারি না, বা এটা আমাদের টার্গেটও না। আমাদের মূল টার্গেট তো হলো এই দেশের মানুষকে কিভাবে শান্তি এবং মুক্তি দেওয়া যায়, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যায়, এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিয়ে দেওয়া সেই সর্বোত্তম আদর্শ খেলাফত ব্যবস্থা, এটা কায়েমের মাধ্যমে আমরা কিভাবে আমাদের জনগণকে বেশি করে উপকৃত করতে পারি, এটাই ছিল আমাদের টার্গেট। তো সেই টার্গেটকে লক্ষ্য রেখেই দায়িত্ব পালন করেছি। এটার ধারাবাহিকতায় আজকে অবস্থানে। আমরা যতটুকু জানি, আপনি কেন্দ্রীয় কমিটিতে প্রথমেই প্রচার ও প্রকাশনা সম্পাদক, এরপর 2 বছর জয়েন্ট সেক্রেটারি জেনারেল, সহসভাপতি এবং সর্বশেষ 2006-07 সেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তো দীর্ঘ দায়িত্ব পালন শেষে সভাপতি হিসেবে দায়িত্ব যখন ছিলেন,
সেই সময়টা সম্পর্কে যদি কিছু বলতেন। আগেই বলেছি যে আমাদের দায়িত্ব পালনগুলো ব্যক্তিগত জীবনের চেয়ে আমরা সামষ্টিক মানুষের স্বার্থগুলোকে বেশি খেয়াল করতাম। আর বিশেষ করে ছাত্র আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য যেহেতু ছাত্রদেরকে দ্বীনের পথে আনা, দেশ এবং ইসলামের পক্ষে তাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে তৈরি করা, তো সে লক্ষ্য নিয়ে অন্যান্য দায়িত্ব পালনের সময় যেমন অনেক সুযোগ থাকে, অর্থাৎ আমার যেই বিভাগের দায়িত্ব সেই বিভাগটা নিয়ে আমার চিন্তা বেশি থাকে, বা ওই বিভাগকে কিভাবে সমৃদ্ধ করা যায় এই নিয়ে চিন্তা থাকে, অথবা অন্যান্য সাংগঠনিক যে কার্যক্রমগুলো এগুলো তো আছেই। বাকি সভাপতি মানে হলো একটা ফোরামের সর্বোচ্চ দায়িত্ব, অর্থাৎ ফোরামের পুরো দায়িত্ব, ফোরামের সকল দায়িত্বশীলদেরকে নিয়ন্ত্রণ করা, তাদের প্রতি ইনসাফপূর্ণ অবস্থা বজায় রাখা এবং সংগঠনের সুবিধা অসুবিধা সবগুলো বিষয়ে দেখভাল করা। শুধু তাই নয়, কেন্দ্রীয় সভাপতি মানে হলো সারা দেশের যত ছাত্র সমাজ আছে তাদের কিভাবে তাদেরকে দ্বীনের পথে আনা যায়, এই যে একটা বিশাল জিম্মাদারি, এই জিম্মাদারি পালন করাটা সত্যি আসলে অনেক কষ্টের বিষয়, এবং এখানে ত্যাগ এবং কুরবানির সর্বোচ্চ দৃষ্টান্ত ছাড়া এটা কখনোই পালন করা যায় না। তো চেষ্টা করেছিলাম আমার সেশনে আমি অন্তত এই সব বিষয়গুলোকে ম্যানেজ করে, যাতে করে ছাত্র আন্দোলন এদেশের ছাত্র সমাজের কাছে একটি অন্যতম গ্রহণযোগ্য ছাত্র সংগঠন হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, সেজন্য চেষ্টা করেছিলাম। সে লক্ষ্যে আমরা কষ্ট করেছিলাম, আমার ফোরামের দায়িত্বশীলরাও অনেক সহযোগিতা করতেন। সার্বিকভাবে বলতে পারি যে কেন্দ্রীয় সভাপতির মতো এরকম ছাত্র সংগঠনের সর্বোচ্চ দায়িত্ব পালন এটা অনেক কঠিন বিষয়, যেটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে পালন করিয়েছেন, এবং এর ধারাবাহিকতায় এখনও আমাদের অনেক কেন্দ্রীয় সভাপতি যারা দায়িত্ব পালন করছেন এখন, তারাও সেই ধারাবাহিকতা রক্ষা করে চলছেন। তো আসলেই এটার অনুভূতি একমাত্র যারা দায়িত্ব পালন করেন তারা ছাড়া আসলে বোঝানো কঠিন। আপনি বললেন দীর্ঘদিন কাজ করেছেন, সদস্য থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কাজ করে গিয়েছেন। তো বাংলাদেশে অনেক সংগঠন রয়েছে, অনেক ছাত্র সংগঠন রয়েছে, এরপরও 1991 সালে 23শে আগস্ট ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা হয়েছিল। তো কী জন্য এই আলাদা আরেকটি সংগঠনের প্রয়োজন, অথবা আরেকটি যে বিষয় যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যে জন্য গঠন করা হয়েছিল, তারা কি আদৌ ছাত্রদের মাঝে তাদের আবেদন সৃষ্টি করতে পেরেছে কি না? ছাত্র সংগঠন যে কোনো গণতান্ত্রিক যে দেশগুলো আছে, যেই দেশগুলোতে নির্বাচন হয় সেই দেশগুলোতে সংগঠন, বিভিন্ন ধরনের সংগঠন আছে। এর মধ্যে একটি অন্যতম সংগঠন হলো ছাত্র সংগঠন। তো আমাদের দেশে স্বাধীনতার পর থেকে যতগুলো ছাত্র সংগঠন কাজ করেছে এর মধ্যে ডানপন্থী, বামপন্থী, ইসলামপন্থী সব ধরনের ছাত্র সংগঠনই ছিল। বাকি আমি একেবারে 1993 সালে যখন ছাত্র আন্দোলনের সদস্য হই, সে সময় আমার যে অনুভূতি ছিল সেটা হলো ছাত্র সংগঠনের কাছে মানুষের চাহিদা কী, বা একটা ছাত্র সংগঠনের কাজ কী। আমরা মনে করি যে একটা ছাত্র সংগঠন থাকে ছাত্রদের সুবিধা অসুবিধা দেখার জন্য, ছাত্র সমাজ কীভাবে চরিত্রবান হবে, নৈতিকতার দিক দিয়ে উন্নতি লাভ করবে, ছাত্র সমাজ কীভাবে দেশ গঠনে এগিয়ে যাবে, অনেকগুলো বিষয়ে ছাত্র সমাজের চাহিদা থাকে। ছাত্ররা পড়াশোনা ভালোভাবে করতে পারতেছে কিনা, ব্যক্তি জীবন গঠন করতে পারছে কিনা, তারা ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব দিবে বিভিন্ন সেক্টরে, সেগুলো তারা যথাযথভাবে সঠিকভাবে করতে পারবে কিনা, এই সব বিষয়গুলো দেখার দায়িত্ব এবং ছাত্রদেরকে যোগ্য করে, নেতৃত্ব দেওয়ার যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব হলো ছাত্র সংগঠনের। কিন্তু আমাদের দেশে স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি বামপন্থী হোক অথবা ডানপন্থী হোক, এই ছাত্র সংগঠনগুলো নিজেদের অবস্থান ধরে রাখার জন্য, নিজেদের দলীয় গণ্ডিকে সমৃদ্ধ করার জন্য এতটা ব্যস্ত থাকতো যে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের বিপরীতপন্থী যারা রয়েছেন, অন্য সংগঠনের ছাত্ররা যারা রয়েছেন, তাদেরকে তারা এমনকি ভার্সিটির হলে পর্যন্ত জায়গা দিত না, তাদেরকে হল থেকে বিতরণ করত, এবং সাধারণ ছাত্র যারা আসতো তাদেরকে জোর করে মিছিল মিটিংয়ে নেওয়া হতো, এবং এই দলীয় কোন দলে অনেক সাধারণ ছাত্রের প্রাণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যেত। আমরা দেখতাম যে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, এমন কোনো খারাপ কাজ নেই যেগুলো এই তথাকথিত
হয়তো ছাত্র সংগঠনগুলো করতো না। তো আমাদের কথা হলো যে এই ছাত্র সংগঠন করে যদি দেশের ভালোর চেয়ে, জাতির ভালোর চেয়ে বা ছাত্র সমাজের কল্যাণের চেয়ে অকল্যাণ হয়, তাহলে এই সংগঠন করার তো কোনো যুক্তি নেই। তো সেই চাহিদা থেকে আমার ছোটোবেলা থেকেই টার্গেট ছিল যে এরকম সংগঠন কিভাবে পাওয়া যায়। তো এই সংগঠনগুলো যারা কল্যাণ চিন্তা করবে, এর মধ্যে ইসলামী সংগঠনগুলো একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তো সে সময় যে ইসলামী সংগঠনগুলো ছিল, আমি নাম উল্লেখ না করলেও অনেকেই জানেন যে সেই ইসলামী সংগঠনগুলোর আসলে নামেই ছিল ইসলাম। তাদের কাজ কর্ম বা তাদের সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড কোনো ক্রমেই ইসলামিক বলা যায় না। এজন্য আমরা কিন্তু সে সময় চিন্তা ভাবনা করে দেখলাম যে চরমনাইর পীর সাহেব যেহেতু এদেশের অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং তিনি একটি ছাত্র সংগঠন গঠন করেছিলেন, ছাত্র সংগঠনটি তিনি যখন গঠন করলেন সে সময় এর যারা নেতৃত্ব ছিল তাদের দেখে, তাদের সাথে কথা বলে মনে হয়েছিল আমার সে সময় যে হ্যাঁ, এই ছাত্র সংগঠনের মাধ্যমে একটি সত্যিকার ছাত্র সমাজের কল্যাণকামী কিছু কাজ করা সম্ভব এবং এদেরকে দিয়েই ভবিষ্যতে দেশে ইসলামী নেতৃত্ব দেওয়া সম্ভব। এই অবস্থা দেখার পরে আমার মনে হলো যে হ্যাঁ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনই হলো বেস্ট। এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই আসলে অন্যান্য যতগুলো চাহিদা একজন ভালো ছাত্রের থাকে একটা সংগঠনের প্রতি, অথবা আমাদের এই সমাজের মানুষের যেই চাহিদা থাকে ছাত্রদের প্রতি, সেই চাহিদাগুলো পূরণ করতে হলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মতো একটি সংগঠনকেই প্রয়োজন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করার প্রয়োজনীয়তা সম্পর্কে আপনি বেশ কিছু কথা বললেন। আপনার কাছে এখন যে বিষয়টি জানতে চাচ্ছি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এই দীর্ঘ 27 বছরে জাতিকে কি দিয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনে শরিক হবে, এই ব্যাপারে আপনার কি অভিমত? 27 বছর আসলে মোটামুটি একটা দীর্ঘ সময়। একজন তরুণ হওয়ার জন্য যে বয়সের প্রয়োজন হয় সেটি হলো প্রায় এরকম বয়স। তো আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বর্তমান যে পজিশন, তাতে আমরা বলতে পারি যে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র আন্দোলন গঠন হয়েছিল সেটার দিকে অনেক ধাপ এগিয়ে গেছে এই সংগঠনটি। তো মূলত কয়েকটা দিক আছে। একটা হলো যে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক সংগঠনের যে অঙ্গ সংগঠন হিসেবে ছাত্র আন্দোলনগুলো কাজ করে, ছাত্র সংগঠনগুলো, তো তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তারা কেউ হয়তো শুধুমাত্র স্কুল কলেজ কেন্দ্রিক কাজ করে, অথবা কেউ শুধুমাত্র আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক কাজ করে, অথবা কোনো সংগঠন ছিল যে তাদের কাজ শুধুমাত্র কওমি মাদ্রাসা কেন্দ্রিক, এর বাইরে কোনো ছাত্র ছিল না। তো আমাদের ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের একটি বড় সফলতা হলো যে ছাত্র আন্দোলন কিন্তু একেবারে টপ টু বটম যত ছাত্রদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেটি কওমি ঘরানার হোক, আলিয়া মাদ্রাসা হোক, অথবা স্কুল কলেজ হোক, সমস্ত প্রতিষ্ঠানগুলোর কিন্তু ছাত্ররা ছাত্র আন্দোলনের সাথে যুক্ত। তো এইটা অন্য কোনো সংগঠনে কিন্তু দেখা যায় না, যেটা ছাত্র আন্দোলন সফলভাবে করতে পারছে। এই সংগঠনের একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত ছাত্রদের যদি আমরা খোঁজ নেই বা দেখি, তাহলে দেখব যে এখানে স্কুল কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, তারপরে হলো ছাত্র আন্দোলনের ছেলেদেরকে আপনার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সব ক্ষেত্রেই তাদেরকে আমরা দেখা পাই। তো এই তারা এখানে সদস্য হয়, এটা কিন্তু ছাত্র আন্দোলনের একটি বিশাল অর্জন। শুধু তাই নয়, এই ছাত্রদের আমরা দেখেছি যে যারা ছাত্র আন্দোলন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, তারা কিন্তু সেখান থেকে বের হয়ে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে খুব ভালো অবস্থানে রয়েছেন। অর্থাৎ সেটি মাদ্রাসা কেন্দ্রিক হোক, দিনী শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হোক, অথবা গুরুত্বপূর্ণ যে কোনো সেক্টরে হোক, সেটা শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, ইসলামী চিন্তাবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশাজীবী, সব ক্ষেত্রে আমরা দেখি যে ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন এরকম ভাইয়েরা কিন্তু বিভিন্ন অবস্থানে আছেন এবং তারা সেখানে থেকে এই দেশ এবং জাতির জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছেন। তো এটা ছাত্র আন্দোলনের একটি বিশাল সফলতা যে তারা দেশব্যাপী একেবারে সকল সেক্টরে তাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে জনশক্তি সেখানে সাপ্লাই দিতে পেরেছে, যেই জনশক্তিগুলো দেশ এবং জাতির কল্যাণের জন্য কাজ করছে, সৎ
সততা এবং নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করছে। এবং এরকম যদি আমরা মেধাবী ছেলেদেরকে এবং নৈতিক চরিত্রবান ছেলেদেরকে ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রশিক্ষিত করে তাদেরকে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাখতে পারি, তাহলে এই দেশের যে মহামারী আকারে দুর্নীতি, সন্ত্রাস ইত্যাদি রয়েছে, সমস্ত কিছু বন্ধ হতে বাধ্য বলে মনে করি। আপনার কথার মাধ্যমে আমরা যে এই বিষয়টি উপলব্ধি করলাম সেটি হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গঠন করা হয়েছিল এক ঝাঁক মেধাবী নেতৃত্বের জন্য, যারা সৎ, দক্ষ ও ক্ষোধাভীরু হবে। তো এখন আমরা যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি ছিলেন 2006-07 সেশনে। তৎকালীন সময়ে দেশের প্রেক্ষাপট এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কার্যক্রম নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু যদি বলতেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর মূল সংগঠন হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনায়ের পীর সাহেবের নেতৃত্বাধীন। তো ছাত্র সংগঠনের কাজ যদিও ছাত্রদের কল্যাণের জন্য কাজ করা, ছাত্রদেরকে তৈরি করা, মেধাবী এবং চরিত্রবান একদল ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করা, তারপরেও দেশের যে কোনো রাজনৈতিক দুর্যোগের সময় কিন্তু ছাত্র সংগঠনগুলো ভূমিকা রেখে আসছে। তো এরই ধারাবাহিকতায় আমরা 2006-07 সেই সময়ে রাজনৈতিক যে উত্তাল অবস্থা ছিল দেশে, সে সময়ে দেশে নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। সরকারি দল তারা নির্বাচন দিবে কিনা, বা তারা তাদের নেতৃত্বে দিবে না তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে দিবে, এই নিয়ে সমস্যা ছিল। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বেশ কিছু সমস্যা ছিল, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল। তারপরে সারা দেশে কথিত জঙ্গিবাদ, যেটি ইসলামের নামে অনেকেই করে থাকেন অনেক সংগঠন, এরকম জঙ্গিবাদ নিয়ে বেশ কিছু সমস্যা চলতেছিল। তো এই সমস্ত সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের মুরব্বীরা আমাদেরকে জানিয়েছিলেন যে ছাত্র সমাজের কিছু করণীয় আছে। তো সে সময় আমরা দেশের ভ্রাতৃপ্রতিম যে ছাত্র সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা অনেকগুলো ঘরোয়া এবং বাইরের প্রোগ্রাম আমরা করেছিলাম। অনেক যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত বা যাদের মাধ্যমে এই ঘটনাগুলো সমাধান হতে পারে, দেশ একটি সুস্থ পথে ফিরে আসতে পারে, তাদের সাথে আমরা অনেক বৈঠক করেছিলাম, আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, অনেক কিছু করেছিলাম। তো এর মাধ্যমে আমরা সবার কাছে যেই মেসেজটা দিতে পেরেছিলাম সফলভাবে, সেটি হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এটি কোনো ধর্মীয় ছাত্র সংগঠন নয়। অর্থাৎ শুধুমাত্র ধর্মীয় ইস্যুকে পুঁজি করে যেই সংগঠনের অনেকগুলো সংগঠন কাজ করে, যাদের কাজ শুধুমাত্র ধর্মীয় ইস্যু, সেটা নয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আমরা একেবারে ধর্মীয় ইস্যু থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যতগুলো দুর্যোগপূর্ণ মুহূর্ত, সবগুলো সময় আমরা কিন্তু জনগণের পাশে থেকে এবং রাজপথে থেকে আমরা এগুলো মোকাবেলা করার চেষ্টা করেছি, এবং আমরা এর জন্য বিভিন্ন মহল থেকে, মুরব্বীদের থেকে আমরা সফলতাও পেয়েছি। আপনার বক্তব্য অনুযায়ী আমরা যে বিষয়টি বুঝতে পারলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন শুধুমাত্র ছাত্রদেরকে মেধাবী, দক্ষ, যোগ্য করেই গড়ে তুলছে না, সমাজের সামগ্রিক বিষয়গুলোতে, সমাজের যে কোনো দুর্যোগে এবং দেশের যে কোনো ক্রান্তি লগ্নে ছাত্র আন্দোলন মুখ্য ভূমিকা পালন করছে এই দুর্যোগগুলো, এই ক্রান্তি লগ্নগুলো উত্তরানোর জন্য। তো সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, দীর্ঘদিন ছাত্র আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত থেকে কাজ করে গিয়েছেন, এখন ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন থেকে ছাত্র আন্দোলনকে দেখছেন। তো এখন এই যে দেখার পার্থক্যটা, ছাত্র আন্দোলনকে বাহির থেকে কেমন দেখছেন, এবং ছাত্র আন্দোলন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে বর্তমান যে কার্যক্রম চলছে সেগুলো কতটুকু কার্যকর বলে আপনি মনে করেন? ছাত্র আন্দোলনকে যখন একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, সে সময় তো আসলে কাজ করেছি, ভিতরের খবরগুলো জানা ছিল, সবগুলোর সাথে সব সময় জড়িত থাকতাম, সমস্ত খবরাদি নখদর্পণে ছিল। তো এখন ছাত্র আন্দোলনের বাইরে এসে যতই কাছাকাছি দেখি, তারপরেও কিছুটা দেখার মধ্যে পার্থক্য থাকেই। তো বাহির থেকে দেখে আমার যেটা মনে হয় সেটা হলো যে আমরা যে সময় ছাত্র সংগঠন করেছি সে সময় একেবারে শুরু থেকে যদি আমি বলি যে আমি যখন সদস্য হয়েছি সেই সময় ছাত্র সংগঠন আর এখনকার ছাত্র আন্দোলন, সেটি কিন্তু রাত দিন তফাৎ। অর্থাৎ
একটি ছাত্র সংগঠন যখন যাত্রা শুরু করে তখন অনেক ভুলভ্রান্তি, অনেক অপরিপক্কতা, অনেক অনভিজ্ঞতা, অনেক কিছুকে মোকাবেলা করে এগুতে হয়। তো এই অবস্থার মধ্যে তখন আমাদের এগুতে হয়েছিল। এমনকি ঢাকায় আমি যখন কেন্দ্রীয় দায়িত্ব পালন শুরু করি 2001 সালে, সে সময়ও ছাত্র আন্দোলনের যে অবস্থা ছিল, আর বর্তমানেও আমি মনে করি যে ছাত্র আন্দোলন এখন অনেক অ্যাডভান্স, এবং তাদের মাধ্যমে অতীতে আমরা যেরকম আউটপুট পেয়েছি তার চেয়ে বর্তমানে ছাত্র সংগঠন আরও বেশি আউটপুট দিতে সক্ষম। এটা অনেকগুলো কারণে, যে সে সময় আমরা খুব সংখ্যায় কম ছিলাম, আমাদের অভিজ্ঞতার কমতি ছিল, আমাদের নানাবিধ প্রযুক্তিগত সমস্যা ছিল। বর্তমানে কিন্তু এই সমস্যাগুলো নেই। এগুলো না থাকার কারণে আমাদের অনেক মেধাবী ছাত্র বর্তমানে ছাত্র আন্দোলনে রয়েছেন। তারা তাদের মেধা এবং তাদের যোগ্যতা দক্ষতা দিয়ে ছাত্র আন্দোলনকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে আসছেন। এমনকি বর্তমানে ছাত্র আন্দোলন শুধুমাত্র দেশে নয়, আমাদের দেশের বাইরে প্রবাসী যে ভাইরা আছেন তারাও কিন্তু ছাত্র আন্দোলনকে অনেক অ্যাপ্রিসিয়েট করেন, তাদের কার্যক্রমকে, এবং তারাও বিভিন্ন সময়ে মতামত দেন যে ছাত্র আন্দোলন বিভিন্ন দেশ এবং জাতির ক্রান্তিলগ্নে, বিশেষ করে ছাত্র সমাজের সুবিধা অসুবিধা যখন ঘটে, ছাত্র সমাজের যে কোনো সমস্যার বা সংকটকাল আসে, সে সময় কিন্তু ছাত্র সমাজের পাশে দাঁড়িয়ে থেকে, তাদের সাথে রাজপথে থেকে, তাদের সঙ্গী হয়ে ছাত্র আন্দোলন ভূমিকা রাখে। এটা ছাত্র আন্দোলনের একটি বড় ধরনের অ্যাচিভমেন্ট, এবং আমার মনে হয় যে এই ধারাবাহিকতা থাকলে আমাদের যেই লক্ষ্য, বিশেষ করে পীর সাহেব চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, তিনি ছাত্র সংগঠন সহ অনেকগুলো সংগঠন পরিচালনা করেন। তার নেতৃত্বে এদেশে ছাত্র সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে, যুব সংগঠন আছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন আছে। তো এই সমস্ত সংগঠনগুলোকে তিনি যখন পরিচালনা করেন, তার যে লক্ষ্য উদ্দেশ্য সেটি হলো যে আমাদের দেশের সকল সেক্টরে ছাত্র, যুবক, শ্রমিক, আইনজীবী, বিভিন্ন পেশাজীবী, সমস্ত সেক্টরের মানুষগুলো যদি ভালো হয়, তারা যদি ইসলামের পথে আসে, তারা যদি আদর্শের পথে থাকে, তারা যদি এক একজন দেশপ্রেমিক হয়, সবগুলো চরিত্রের ভালো চরিত্রের যদি সম্মিলন আমরা মানুষের মধ্যে ঘটাতে পারি, তাহলে এই দেশে একটি সত্যিকার কল্যাণ রাষ্ট্র বলতে যেটা বোঝায়, সত্যিকারের একটি শান্তিময় রাষ্ট্র আমাদের এই দেশকে পরিণত করা সম্ভব। তো সেই লক্ষ্যে চরমোনাই পীর সাহেব আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন বা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। তিনি আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেন, এই দিক নির্দেশনা অনুযায়ী চললে আমার মনে হয় যে আমাদের দেশে যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে, বিশেষ করে আমাদের দেশে সবচাইতে বড় সমস্যা হলো বর্তমানে দুর্নীতি। তারপরে আমাদের দেশে রাজনৈতিক যে অপসংস্কৃতি চলছে, এবং এদেশের বিভিন্ন সেক্টরে দলীয়করণ অথবা এদেশের টাকা বাইরে পাচার করা, অর্থনীতির ক্ষেত্রে অনেক ধরনের দুরবস্থা চলছে। এই সবগুলো বিষয়কে যদি এদেশে একদল দক্ষ, মেধাবী, আদর্শবান লোককে আমরা একেবারে টপ টু বটম সব জায়গায় আমরা সেট করতে পারি, তাহলেই একমাত্র আমাদের এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব। এ লক্ষ্যেই পীর সাহেব চরমোনাই কাজ করছেন। তো যেহেতু আমাদের দেশের এই যে দুর্নীতি বলি আর সন্ত্রাস বলি, সমস্ত কাজের পেছনে আমরা শিক্ষিত জনগোষ্ঠীকে দায়ী করি, আর শিক্ষিত সমাজ আসে হলো ছাত্র সমাজের থেকে, অর্থাৎ ছাত্ররা, আজকের যারা ছাত্র তারাই আগামী দিনে এদেশে এক একটা মন্ত্রণালয় পরিচালনা করবেন, সচিবালয় পরিচালনা করবেন, বিভিন্ন জেলা পরিষদ পরিচালনা করবেন, উপজেলা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সমস্ত সেক্টরে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবেন, জনগণের সেবক হয়ে কাজ করবেন। তো এই ছাত্রদের যদি আমরা এভাবে গঠন করতে পারি, তাহলে একমাত্র আমাদের দুর্নীতি বন্ধ করা সম্ভব, লুটপাট বন্ধ করা সম্ভব, এদেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সমস্ত খারাপ কাজকর্ম, খুন, ধর্ষণ যা হয়, যেগুলোর বিরুদ্ধে এদেশের মানুষ সোচ্চার কিন্তু তারা কোনো উপায় পাচ্ছে না, আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা আসুন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যেরকম একদল আদর্শবান ছাত্র তৈরি করছে, তাদেরকে আপনারা সহযোগিতা করুন, এবং এদের মাধ্যমেই এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম যদি গড়ে ওঠে, তাহলে আমরা আশা করি যে অচিরেই এদেশের সমস্ত
অপশক্তি নির্মূল হয়ে একটি শান্তিময় অবস্থা বিরাজ করবে। তো এই নেতৃত্ব তৈরির জন্য সকলের সহযোগিতা এবং সকলের কার্যকরী সহযোগিতা যদি আমরা পাই, তাহলে আমার মনে হয় যে ছাত্র আন্দোলন যে লক্ষ্যে এগিয়ে চলছে এটি বাস্তবে রূপ নেবে ইনশাআল্লাহ। তো ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র আন্দোলনের যে প্রস্তুতি চলছে এবং ২৭তম বছরে পদার্পণ করে ছাত্র আন্দোলন তাদের অতীত কার্যক্রমকে মূল্যায়ন করে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও বেগবান কিভাবে করতে পারে, সেজন্য যদি ছাত্র আন্দোলনের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করে, আমার মনে হয় যে সেদিন খুব বেশি দূরে নয় যে দেশে ছাত্র সমাজের সবচাইতে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ইনশাআল্লাহ। তো এজন্য আপনাদের সকলকে সে লক্ষ্যে সকল বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এবং ছাত্রদেরকে যারা ভুল পথে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে কঠোর হস্তে তাদের এই অপশক্তি, তাদের এই কৌশলকে বানচাল করে দিয়ে আপনারা সামনে এগিয়ে যাবেন, এজন্য শুভকামনা করছি। ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আগামী দিনে ইনশাআল্লাহ এদেশের সকল ছাত্র সমাজের গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হবে এবং তাদের নেতৃত্বে এদেশের ছাত্র সমাজ আলোর পথ খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকেও অনেক ধন্যবাদ যে ছাত্র আন্দোলন আমাদের অনুজ, এই সংগঠনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কর্মসূচি, প্রতিটি প্রতিষ্ঠাবার্ষিকী আমাদেরকে সেই পুরাতন দিনের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়। তো সেজন্য আজকে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন, এজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং আশা করব ছাত্র আন্দোলন তার লক্ষ্যপানে দৃঢ় পদে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।